বলছি গিন্নি, তুমি টেনশনে আছো যে? তুমি তো কোনোদিন টেনশনে থাকো না। হারামজাদা, তুই কি করে বুঝবি? কেন গিন্নি, কি হয়েছে? ওই বড় বাবু আর ওই লোকটা আসছে আমাদের বাড়ি। হে হে মরিছে। হ্যাঁ, এখন যদি আমরা দেখতে চাই যে কোথায় ইনফেকশন হয়েছে। ধুতি উঁচু করে দেখাবি, তা কি হয়েছে? তুমি যে খুন্তির চাকা দেছ, এখন তো তাহলে আমি আন্ডার প্যান্টে পরিনি। তা কি হয়েছে দেখাই দিবি? সত্যি না, তোমার সাথে সংসার করতে গিয়ে জীবনে এমন এমন এক্সপিরিয়েন্স করছি, তা আমি পরের জন্মেও মনে রাখবো। শোন রে হারামজাদা, কূটনীতি রাজনীতি করতে গেলি অনেক সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি বানাতে হয়, বুঝতে পারিস? তাই বলে এত লোক ছেড়ে তুমি আমার উপরে প্র্যাকটিক্যাল করছো? অন্য লোকের উপরে বিশ্বাস নেই, দু বাড়ি দিলি সত্যি কথা বলে দেবে। কিন্তু তুই যে আমার স্বামী, তুই তো জানিস দু বাড়ি খালিও তুই সহ্য করবি। কারণ কি, তোর বাড়ি আসে যে রোজ দিন বাড়ি সহ্য করতে হবে, তার জন্য তুই দুই বাড়ি সহ্য করবি, বুঝতে পারিস? এর জন্য তোর দিন প্র্যাকটিক্যাল করাচ্ছি। আমি কেন মরি না? মরবি কেন? তুই তো আমার হচ্ছে গোলাম। শোন, আর ওদের সামনে হাঁটলি বেড়ে খোড়ায় খোড়ায় হাঁটবি কিন্তু, বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা গিন্নি, বলছি কখন আসবে? একটু একেবারে ফোন করেছিল। নারকেল বেগম ম্যাডাম, ও নারকেল বেগম ম্যাডাম। এই বুঝি এলো। আসি স্যার, আসি। তা কি মনে করে আমাদের বাড়ি আসতে বললেন? এই আপনাদের একটু জল খাবারের ব্যবস্থা করেছি তাই। কোন দিন আপনাদের জন্য ফেসে যাবো আমি? না না, কিসের জন্য ফাঁসবেন? বলছি আর একজন কোথায়? উনি বাইরে গাড়ির ভিতরে আছে। তারা ভিতরে আসবে না? আরে তুমি বোঝো না নাকি? হ্যাঁ, সবসময় সব কাজ সদর করা যায়? বলছি ওদের তো বেশিক্ষণ ধরে রাখতে পারবো না রে। আমাদের কাছে তো কোনো প্রমাণপত্র নেই, আর আমি তো জানি তুমি এসে ফালতু ফালতু করিস, তোমার অভ্যেস আছে। তার জন্য তোমার জল খাওয়ার জন্য ডাকিছি। কিন্তু কোনো প্রমাণ না থাকলে ওদের কি করে আটকায় রাখবো? শোনেন, আটটায় রাখতে পারেন কি না পারেন সেসব কথা না, কথাটা হচ্ছে যে ওরা কি দিয়ে ওষুধটা বানায়, এই কথাটা যদি আপনি ফাঁস করতে পারেন, আর এই কথাটা যদি বাইরে আনতে পারেন, আর ওরা যাতে বুঝতে না পারে, তাহলে বাস খেল মিটে গেল। মানে আপনার ফর্মুলার দরকার, তাই তো? ঠিক ধরেছেন। তারপর ওই ফর্মুলা দিয়ে আপনি তৈরি করবেন ওষুধ, তাই তো? আপনার মাথায় তো বিশাল বুদ্ধি। বলছি বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, যা করে তাড়াতাড়ি করেন। বলছি প্রমাণপত্র তো কিচ্ছু নেই, কি দেখাবো বলো, যদি এই কোর্টে হাইকোর্টে পেশ করা হয়? কে বলেছে প্রমাণ নেই? আমার স্বামী দেখেন দাঁড়াতে পারছে না। ও তো ভঙ্গি করছে। না না, সত্যি আমার অবস্থা টাইট। মানে গরম খুন্তি দিয়ে আমার স্বামীর পাছায় পোড়াই দিছি, আর ওখানে মলম লাগাই দিছি, বুঝতে পারিস? ও একটা প্রমাণ। কি 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 বলছেন? আর বলবেন না দারোগা বাবু, আমার অবস্থা 12টা। আপনি যেসব প্রমাণপত্র তৈরি করছেন, আপনি রাজনীতিতে আসেন না কেন? আসবো আসবো, সময় হলে আসবো। আপনি একটু দাঁড়ান, আমি জল খাবারটা নিয়ে আসি। আচ্ছা। বলছি কি, আমার স্বামীর একটা ফটো তুলে নিয়ে যান, এরকম কোড়া হয়ে দাঁড়ায় রয়েছে, একটা ফটো তুলে নিয়ে যান। আমি বাবা এসব ফটো মটো তুলতে পারবো না। তাহলে এক কাজ করেন, আপনার হোয়াটসঅ্যাপে আমি ফটো পাঠাই দেবো, ঠিক আছে? একটু পরে আমি ফটোটা তুলে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। হ্যাঁ তাহলে ভালো হয়, প্রমাণ থাকলে ওদের পরে একটু প্রেশার ক্রিয়েট করতে ভালো হয়। প্রমাণ এমন ভাবে রেডি করেছি কেউ ধরতে পারবে না। কি বৌরে মাইদি, নিজের বরের পাছা পড়াই দিয়েছে প্রমাণ তৈরি করতেই। বলছি ডিজে বাবু, আপনার যন্ত্রণা হচ্ছে না? কি আর করবো বলেন, এমন যন্ত্রণা হচ্ছে না দাঁড়াতে পারছি না বসতে পারছি। বলছি এত বড় যন্ত্রণা সহ্য করছেন কি করে? বউ চাপে গো, বউ চাপে। বললি হবে না, আপনি বিশাল বউ ভক্ত। বউ ভক্ত না, পেটের দায়ে থাকতে হয়। বিয়ে করেছিলাম অনেক টাকা পয়সা দেখে, কিন্তু যে এই কোলে ফাঁসে যাবো কোনদিন ভাবতে পারিনি। তাই বলে গরম ক্ষতিতে পাছা পড়াই দিল। আর বলবেন না, এখন কবে সারবে তার নাই ঠিক। সত্যি এটা ভাবার বিষয়। বলছি নারকেল বেগম ম্যাডাম, আপনি পারলেন এরকম কাজ করতে? আরে এসব তো ছোট কাজ, তুমি জানো না আমি কতদূর নামতে পারি। বলছি এই ব্যাগে আপনাদের জল খাবার আছে, যতদূর সম্ভব পিপাসা মিটে যাবে। বলছি যা জল খাবার দিয়েছেন দুজনের হবে তো? দুজনার জল খাই আর বাইরে পড়ে যাবে। ঠিক আছে। বলছি আপনি যদি ফর্মুলাটা আমার জোগাড় করে দিতে পারেন না, এরকম জল খাবার অনেক দেবো। আচ্ছা, আমি পুরো প্রাণপণ চেষ্টা করব। আর আপনার একটা কথা বলে দিচ্ছি, যদি ওরা ফর্মুলা না বলে এমন টাইট দেবেন যাতে যেন জীবন ভরে চুলকানির ওষুধ তৈরি না করতে পারে। আচ্ছা। বলছি ওই ছোট মালটা ধরেছেন? হ্যাঁ হ্যাঁ, তিনজনে ধরেছি। ঠিক আছে, ভালোই ভালোই কাজটা হয়ে গেছে। বলছি তুই এখন পোঙা মোড়া এরকম দাঁড়ায় রেছিস কেন? চলে তো গেছে ওরা। আসলে বউ বিশাল যন্ত্রণা হচ্ছে, তা দেখতেছি এইভাবেই বিশাল আরাম আছে। দাঁড়ালি পারে চিচির চিচির করে উঠতেছে। বলছি ওইদিক ঘর, তোর একটা হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠাই। বলছি বউ, হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠাবা? মুখ যেন আসে না। আরে না রে না, পিছন দিয়ে তুলবো। দেখো এই ফটো যদি ফ্লাশ হয়ে যায় না, আমি সমাজে মুখ দেখাতে পারবো না। ডিজে সরকারের পাচা পড়া বলে সবাই খেপাবে। আরে তুই এদিক ঘর তো। বলছি এখানে না, ঘরের ভিতর চলো, এখানে বন্ধুরা দেখতেছে। আরে কিচ্ছু হয় না, তুই এদিক ঘর। বলেছি না ঘরে চলো। চল, তোর আবার বেশি সেন্টিমেন্ট। বলছি গিন্নি, তোমার সাথে সংসার করতে গেলে আর কি কি সহ্য করতে হবে? পরে সময় মতন বলবানি, চল তুই চল। এমনি মিথ্যে কথা বলে টাকা পয়সা সব নিয়ে আইছি, যা ছিল শোনা দেয় না সব বন্ধক রাখি টাকা পয়সা নিয়ে আইছি। কয়দিনের ভিতর যদি ফেরতি না পারি, তাহলে তো আমার কাজ পুরো একদম ক্যালসিয়াম। আর ফেরতি পারবো বলে মনে হয় না। এদিকে টাকা পয়সাও গেল, এদিকে বউও গেল, কি করবো এখন কিছু বুঝে পাচ্ছি না। বন্ধু চলে আইসো। আমার আর বন্ধু বলবি না। কেন বন্ধু? শালা তোর জন্য আমি ফেসে গেছিলাম জানিস তা। এখন আমার কাজে রাখবি কি না রাখবি তার কোনো গ্যারেন্টি নেই। এত বছর কাজ করে এসেছি, আর তোর জন্য আমি বদনাম হয়ে গেলাম। আরে বাবা, আমি জানি নাকি ওরা এই বোতলের ভিতর জল ভরে দেবে? বলছি আর টাকা কোথায়? বললাম তো যে আমি তাড়াতাড়ি ফেরত দেওয়ার চেষ্টা করবো, নয়তো ওই ডিজে সরকারের গোলামি করবো। গোলামি করার কোনো দরকার নেই, তোর একটা অফার দিছে। অফার মানে কিসের অফার? বলিছে যে ওরা কি কি জিনিস মিশে ওই তেলটা তৈরি করে, এই ফর্মুলাটা তুই যদি আনিয়ে দিতে পারিস, এই যে টাকা দিচ্ছিস এই টাকা তো ফেরত দেবে, সাথে আরো তোর 2 লাখ টাকা দেবে। সত্যি বলছো? মাফ করে দেবে? বললাম না, এ টাকা ফেরত দেবে, আরো তোর 2 লাখ টাকা দেবে। হ্যাঁ হ্যাঁ, আমি আনিয়ে দেবো। মনে থাকে যেন। আর কাজে যদি হাবি জাবি কিছু হয়, ফর্মুলার বদলে যদি অন্য কিছু হয়, আর ওই লাগাই লোকে যদি চুলকনি না কমে বা অন্য কিছু যদি হয়,
সেদিন তোর একদিন কি আমার একদিন মনে রাখিস, তখন কিন্তু তোর ঠ্যাং টানে ছেড়ে ফেলাবে। তুই ডিজে সরকারে চিনিস, তার বউ নারিকেল বেগমরে চিনিস না? ও তুমি টেনশন করো না, আমি যে করে হোক ফর্মুলা নিয়ে আসবো। দেখ পানি, তুমি দেখো আমি কালকের ভিতরে ফর্মুলা নিয়ে দেবো। ঠিক আছে, টাকা নিয়ে যাচ্ছি, ফর্মুলা নিয়ে আসবি, টাকা ফেরত নিয়ে যাবি। ঠিক আছে। ফর্মুলা নিয়ে আসবে, ফর্মুলার জন্য কত ক্যালান খালাম, হ্যাঁ 2-3 বেড়া, তাও আমি কিছু ধরতে পারলাম না। আর উনি ফর্মুলা নিয়ে আসবে 2 দিনের ভিতরে। যাক, যে কটা টাকা পাওয়া গেছে অনেক পাওয়া গেছে, আর ভারী জোর 50,000-এর মতন পাওয়া যাবে। যাক, কোনো সমস্যা হবে না, ফর্মুলা ঠিক আদায় হয়েই যাবে। ফুটো কাকারে বললি বলে দেবে, আর যদি কিনা না বলে বাড়িতে খেদাই দেবো। শালা আমাদের বাড়ি ভাড়া থাকে, আর আমার যদি ফর্মুলা না বলে ওদের ওখানে জায়গা নেই। বউটার কাছে মিথ্যে কথা বলে সব জিনিসপত্র বন্ধক রাখি টাকা নিয়েছে। এখন যদি টাকা ফেরত না দিতে পারি, বউও গেল সবও গেল। যে করে হোক পয়সা ফেরত দিতেই হবে। দরকার হয় চুরি ডাকাতি যা পারি তাই করবো, কিন্তু বউর কাছে ভালো হতেই হবে। কত কষ্ট করে বিয়ে করেছি, এখন যদি ডিভোর্স দিয়ে দেয় সারা জীবন ফকির হয়ে যাব। যাই দেখি বাড়ির দিকে ঘুলি দিয়ে আসি। কাকা এখনো আসছে না বাবা? আসবে তো, গ্রামটা তো কাছে না, অনেকই দূর। তবু তো ঘন্টাখানেক হয়ে গেল ফোন করেছি, এখন চলে আসবে। এর থেকে ভালো আমি একটা অটো নিয়ে গেলে কাকার এতক্ষণ নিয়ে আসতাম। ও ওই যে আসে মনে হচ্ছে। ওই তো এসে গেছে। কি আছে পাদু, ব্যাপারটা সব খুলে বল। আমি ছিলাম না কাকা বাড়ি, আমি কোচিং এ গেছিলাম, ফুটো কাকা বাড়ি ছিল। আমিও বাড়ি ছিলাম, হ্যাঁ। তা আমার শরীরটা খারাপ বলে আমি ঘরে গিয়ে শুয়ে পড়েছি। তখন নাকি 2জন লোক আসছে, একজন পুলিশ আর একজন নাকি সে কোন অফিসার। তারপরে কি কথা কাটাকাটি হয়েছে, ওদেরকে নাকি ধরে নিয়ে গেছে। কি এমন অপরাধ করেছি আমরা যে ফুটোদারে ধরে নিয়ে গেল? ফুটোদারে, চম্পা মামারে আর ওই লাল ব্যাটারি রে। বলছি পাদু তুই বাড়ি থাক, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। না কাকা আমিও যাবো। না না, ওরা যা শয়তানিক বজ্জাতি করছে, তোর নামে যদি কেস খামারি করে তারপর তোর চাকরি বাকরি পেতে সমস্যা হবে। ও ওসব ছাড়ো, কাকারে ধরে নিয়ে গেছে আর আমি বাড়ি থাকবো নাকি? বলছি ভাই আমি আসছি। তোমার কিছু মনে পড়িছে? অনেক কিছু মনে পড়িছে। তুমি আসবা? চল ভাই। আমি আসবো। না না, আমরা তো মেলায় যাচ্ছি না, অত লোকে আসার দরকার নেই। বলছি কাকা আমার ফোন করে করে একটু আপডেট দিতে থাকো, একটু ফোনে লাইন ধরাই থাকো, আমি সব শুনতে থাকি। কি বলে ওরা, কি বলবে আমার জানা আছে। কি 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 বলবে কাকা? ওরা ধরে নিয়ে গেছে এই চুলকানির মলম কি দিয়ে তৈরি করি সেগুলো জানার জন্য। ওরা বলছে ওই মলম লাগিয়ে নাকি একজনের এরকম ইনফেকশন হয়ে গেছে, বসতে পারতেছে না, হাঁটতে পারতেছে না। ওইসব ফাও কথা, আমি নিজে লাগাইছি কয়েকবার, কিচ্ছু হয় না। ওইসব ওদের প্ল্যানিং, আমরা কি দেখি করে বানাই। আমার তো মনে হয় এর পিছনে ডিজে সরকারের হাত আছে। আমার তো মনে হয় 100% হাত আছে। আর একটা কথা বলতে কাকা তোমার ভুলে গেছি, কালকে বিজয় আইছিল। তারপরে বলছে আমরা নাকি ওর ওষুধের ভিতরে জল মিশাই দিছি। হ্যাঁ দিছি তো, ও আমাদের মাল নিয়ে ওই ডিজে সরকারের কাছে বিক্রি করছে, তো মিশাবো না? আমার মনে হয় ওরা সবাই মিলে এই কাজটা করেছে। সে আমি দেখ পানি কি করে কি মোড়া কল দিতে হয়। কাকা আমি গেলে পরে ভালো হতো, তুই আসিস না? চল ভাই চল, আমি আর এই হাগুদা যাচ্ছি, কোনো অসুবিধা হলে তখন তোর ফোন করবেন, ঠিক আছে? আচ্ছা কাকা। বলছি কাকা তোমার ফোনে আমি ফোন করে রাখছি, ঠিক আছে? হ্যাঁ আমি সবকিছু শুনতে পারবো, যদি কোনো অসুবিধা হয় আমি পটাপট করে বেরিয়ে পড়বো, সে পরে দেখা যাবে না। চলো হাগুদা চলো, ওদের ফাজলিবিটি দেখাচ্ছি আমি। চল দাদু ভাই বাড়ি চল। তুমি যাও, আমি এখানে বসে থাকি। রে কেমন লাগছে? দারোগা বাবু এইভাবে আমাদের ধরে আনাটা কি ঠিক হয়েছে? কেন, তোদের কি বরণ ডালা সাজাই করে নিয়ে আসতে হবে? যারা মদ বিড়ি সিগারেট বিক্রি করে তাদের তো কিচ্ছু বলেন না, হ্যাঁ? আর আমরা একটু চুলকানি মলম তৈরি করেছি, তাই আমাদের এত দোষ? কি হয়েছে বড়বাবু, কি বলছো ওরা? আরে কি বলছে শুনেছো? ওরা বলছে আমরা নাকি ভালো কাজ করছি, আমাদের ধরে নিয়ে আইসো। সেটা তো যখন তোমাদের হাইকোর্টে চালান করবো তখন টের পাবা। অশিক্ষিতর ঘোড়া, হ্যাঁ? তোমরা ওষুধ তৈরি করছো, তোমাদের কত বড় বুদ্ধি। চামড়া গুটিয়ে নেবো, এখনো তো চিনিস না আমাকে। সে তো নেবা, গরিব মানুষের উপরে তো জুলুম করবাই। আরেকবার কথা বল, তোর দাঁত ভেঙে দেবো দেখিস কিনে। গরিব কেলাচ্ছে, হ্যাঁ? আর একটা বটল 1,500 টাকা করে বিক্রি করেছে, এই পর্যন্ত কয়েক লড়ি মাল বিক্রি করে দিয়েছে। এত টাকা কোথায়, হ্যাঁ? সব আন্ডারগ্রাউন্ড করেছিস, আমরা জানি না বুঝি? এদের তো পুরো এমন শাস্তি দেবো না, সারা জীবন মনে থাকবে। হ্যাঁ আমাদের কাছে টাকা নেই, টাকা থাকলে বেরোতে জামা কিনতাম না, দেখো না আমাদের কাছে জামা কেনার পয়সা নেই। এরপর কথা যদি বলিস না, ওই টাকা কিন্তু আমি ব্যান্ড বাজাবো। আমাদের ছেড়ে দিন না পুলিশ বাবু, আমাদের ছেড়ে দিন। আমার তো চুল করে উঠিছে যে তোদের আমি চুল কাতে নিয়ে আইছি, তোদেরকে কি সাজা দিই দেখিস। কঠিন সাজা দেওয়া হোক এদের। তা তেল বিক্রি করিস, কি হয়েছে বলেন তো? তোদের তেল লাগায় কত মানুষের কত অসুবিধা হয়েছে জানিস? 100টার উপরে কমপ্লেন্ট আছে। কই দেখান দেখি। তোর তো সাহস কম না, তুই পুলিশের মুখের উপর তর্ক করিস। আমরা জানি ওটা কিচ্ছু হবে না, আপনি শুধু শুধু মিথ্যা কথা বলছেন। আরেকবার বল তুই, তোর এক্ষুনি দেখ তোর এমন শাস্তি দেবো না, সারা জীবন মনে থাকবে। দারোগা বাবু। কোন শালা রে? তুই আবার কে রে? বলছি আমাদের লোকজনদের কেন ধরে নিয়ে আসেন? তোদের লোকজন কে? ওই যে ওই 3জন বসে আছে। ওগুলো তোদের লোক? হ্যাঁ। একটু কাছে আয়। বলেন। তোর পিছনে কে? ওটা আমার বন্ধু। সবগুলোই পেশায়? ফটোটা তুমি কোনো চিন্তা করো না, আমি এসে গেছি। যা অনেক বড় চাল রে ভাই, অনেক বড় চাল। বলেন স্যার। ওই পাশে যা। বলেন স্যার। ওই গেটের পাশে যা। এবার বল কি বলবি? বলছি স্যার কি অন্যায় করেছি আমরা, যার জন্য আপনি থানায় নিয়ে আসছেন? এই তুই কার সামনে কথা বলছিস জানিস? আমি হচ্ছে ড্রাগ ইন্সপেক্টর ডিআই। হ্যাঁ স্যার বলেন। তোর মনের ভিতরে কোনো ভয়ভীত নাই, হ্যাঁ? তোরা একটা ওষুধ বানায় বিক্রি করছিস কোনো পারমিশন ছাড়া, কোনো রেজিস্ট্রেশন ছাড়া, হ্যাঁ? তোদের কত বড় সাহস দেখি। আয়ুর্বেদিক জিনিস বিক্রি করতে আবার কোনো রেজিস্ট্রেশন লাগে নাকি? তোরা কি আমার পড়াচ্ছিস নাকি, হ্যাঁ? তোরা যদি বানায় নিজেরা লাগাতিস বা গ্রামবাসীদের লাগাতিস ফিরিতি, সে ব্যাপার আলাদা,
তোরা তৈরি করে 1,500 2,000 টাকা করে মাল বিক্রি করছিস। কোথায় 1,500 2,000 টাকা করে বিক্রি করেছি? সব খবর আছে আমাদের কাছে। দেখ কোথায় আছিস জানিস তো তোরা? স্যার বলেন, যা হয়েছে ভুল হয়ে গেছে, এখন কি করে কি করা যায় সেটা বলেন। এতক্ষণ পরে একটা কাজের কথা বলিস। বলেন স্যার। তোরা এই ওষুধ বিক্রি করতে পারিস, তার একটা রাস্তা আছে। বলেন স্যার। প্রথমত তোরা যে ওষুধ বানাইছিস এটা রেজিস্ট্রেশন করাতে হবে। কিরকম কি খরচা পড়বে স্যার? 2-3 লাখ টাকা লাগবে। হ্যাঁ স্যার, করাই নেবো, কোনো সমস্যা নেই। আর এই ওষুধটা কি কি দিয়ে বানাইছিস সেটা বলতে হবে। স্যার সেটা বলা যাবে না স্যার। তা বললে তো হবে না, ওষুধের গায়ে লিখতেই হবে কোন জিনিস কত % মেলাইছো। সেই জিনিস না লিখলে তোমরা এই জিনিস বিক্রি করতে পারবে না। বলি স্যার এই জিনিসটা না বললে হয় না? একটা সাবান বিক্রি করতে গেলে লিখতে হয় তাতে গ্লিসারিন কতখানি কাছে আর কুম্ফুকল কতখানি কাছে। আর তোরা শালা ওষুধ বিক্রি করছিস তা লিখবি না, এর কন্টেন্ট লিখবি না? ও স্যার বলা যাবে না স্যার। তাহলে তোদের হাইকোর্টে পেশ করতে হবে। বলছি স্যার এই ওষুধ লাগায় কারো কি কোনো ক্ষতি হয়েছে? 100 লোকের ক্ষতি হয়েছে, 100 লোকের। কই আমাদের কাছে কেউ আসেনি তো। মিথ্যা কথা বলবি না, তোদের কাছে আসছে তোরা বলিস যা পারো তাই করে নিও। স্যার একদম মিথ্যে কথা, একদম ঢাকা মিথ্যে কথা। আজ পর্যন্ত আমাদের কাছে কেউ আসেনি। বাহ, বাড়িতে লোকজন তো ভালো পড়াশোনা নিয়ে আসিস, সবাই ভালো উত্তর দিচ্ছে। সত্যি কথাই বলছি স্যার। বলছি এসব কথা ছেড়ে দিয়ে স্যার এখন বলেন কি করা যায়। গুড কোশ্চেন। বললাম তো ওইগুলো রেজিস্ট্রেশন করতে হবে, কি কি দিয়ে বানিয়েছি সেগুলো বলতে হবে। আর স্যার যদি ওগুলো আমরা না বলি তাহলে আবার কি? যাদের যাদের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দিয়ে এই কোম্পানি বন্ধ করে দে। বলছি স্যার তখন থেকে বলছেন ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে। হ্যাঁ একটা প্রমাণ দেন তো স্যার যে কার ক্ষতি হয়েছে। তো কি মনে হয় আমি পুলিশ অফিসার কি বাতাসে? দেখান তো স্যার, একজনকে দেখান স্যার, তাহলে আমার বিশ্বাস হবে। ঠিক আছে, আর যদি দেখাই দিই তখন বিশ্বাস করবি তো? হ্যাঁ একদম স্যার। স্যার এই ফটো দেখে তো মনে হচ্ছে পুড়ে গেছে। আর কি মানিস পুড়ে গেছে? পাচায় লাগাইছে দেখ কিরকম লাল হয়ে চামড়া উঠে গেছে। স্যার হতে পারে না স্যার, ডুপ্লিকেট ফটো। তোরা কি এখন শিকার যাবি? তার জন্য তোদের সব কয়জন এখন হাজতে পুরাইয়ে সব কয়জন হাইকোর্টে চালান দেবো। বলছি স্যার আমি একটু দেখি। হ্যাঁ এখন তো আমার ওই কাজ পড়েছে, সবাই ফটো দেখাই বেড়াই। এই ফটো দেখে তো মনে হচ্ছে ডিজে সরকারের ফটো, আর ফটো যা দেখা যাচ্ছে মনে হচ্ছে কেউ খুন্তি দিয়ে শাক দিয়েছে। অত মাতব্বরি কথা বলবি না, বুঝতে পারিস? স্যার কেসটা বুঝতে পেরেছি, এটা ষড়যন্ত্র। এই ডিজে সরকারের লোক আমাদের উপরে ফালতু কমপ্লেন দিয়ে আমাদের কোম্পানি বন্ধ করাতে চাইছে। অত কথা তোদের শুনতে চাইনি, তোদের যা বলেছি তোরা এখন কি করবি সেটা বল। কি স্যার আবার বলেন। তোরা যদি এই চুলকানি ব্যবসা করতে চাস তাহলে তোদের এই সব ফর্মুলা বলতে হবে। তা স্যার কোনোদিন সম্ভব হবে না। তাহলে ক্ষতিপূরণ দিয়ে কোম্পানি বন্ধ কর। বলছি স্যার যাদের যাদের শরীর খারাপ হয়েছে, যাদের যাদের এরকম হয়েছে নিয়ে আসেন, আমরা ট্রিটমেন্ট করবো, যত টাকা লাগে আমরা দেবো। আর আমরা এখানে বসে রয়েছি কাপ খাতি, আমাদের কাছে কমপ্লেন দিচ্ছে খালি খালি। হ্যাঁ তারা বিচার চায় বিচার। বলছি স্যার ওই ফর্মুলা বলা যাবে না স্যার। হ্যাঁ আপনি অন্য কোনো অপশন থাকলে বলেন। 100 লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, বুঝতে পারিস? ওই 100 লোকের 1 লাখ টাকা করে, মানে 1 কোটি টাকা। 1 কোটি টাকা দিয়ে আর তবে বেরোয় যা। স্যার আপনার মাথাটা খারাপ হয়ে গেছে স্যার, 1 কোটি টাকা আমরা কোথায় পাবো? ওসব নাটকের কথা বলিস না। তোদের এই কেসে যদি জেলে ঢুকাই দিই না, কমসে কম একজন 10 বছরের আগে বাইরে বেরোতে পারবি না। তার ঢুকাই দেন, কোনো সমস্যা নেই, আমাদের কাছে টাকা পয়সা নাই। সে আমরা জানি, এত মাল বিক্রি করছিস, তোদের কাছে টাকা পয়সা নেই। বলছি তারকা বাবু এদেরকে এমন কেস দিয়ে ঢুকাই দেন যাতে 5-10 বছরের আগে কেউ বেরোতে না পারে। ওসব তো আমার কাছে সোজা, এমন একটা চাপ দিয়ে লিখে দেবো পক করে যে এই চুলকনি মলম লাগায় একজন আহত হয়ে গেছে। কি বলছেন এসব? ফর্মুলা বল, নাহলে 1 কোটি টাকা দে। বলছি স্যার হ্যাঁ একটু কম দাম করে ছাড়েন স্যার, অত টাকা বললি কোথা থেকে দেবো? ঠিক আছে 90 লাখ দে। স্যার আমরা গরিব মানুষ। ঠিক আছে 80 দে। স্যার আপনারা একটু বোঝার চেষ্টা করুন। লাস্ট দাম 70 দে। অত টাকা স্যার আমাদের কাছে নেই স্যার, ভারী জোর 2-4-5 লাখ টাকা দিতে পারি। তোদের কি মনে হয় যে টাকাটা আমরা দুজনে খাচ্ছি? হ্যাঁ এই কেস কোন অব্দি গেছে জানিস না? হ্যাঁ কত লোকের টাকা দিতে হবে সেটা জানিস তুই? প্রায় 10 জন অফিসার আছে, সবাই 10-10 করে দিলেও কত হয়? স্যার একটু চেষ্টা করুন স্যার, কমান স্যার, আমাদের কাছে অত টাকা নেই। যা টাকা ছিল সবই এবার ফুটো ধরে অপারেশন করতে চলে গেছে। এইসব হাবিজাবি গোয়াল গল্প আমাদের কাছে দিবি না, ঠিক আছে? বলছি স্যার আমরা টাকা কয় টাকা ইনকাম করেছি? ডিজে সরকার তো বেশি টাকা ইনকাম করেছে, আমরা 700 টাকা করে বিক্রি করেছি, ডিজে সরকার 2000-2500 করে বিক্রি করেছে। শোন আমরা চোর ধরতে আইছি, চোরের কোন দিকে হাত পাওয়া গেছে সেই সব আমাদের দেখার দরকার নেই, আমাদের মাথা ধরার দরকার। মাথা ধরলে সব বন্ধ। আর আমাদের এখন কাজ আছে, তোদের লাস্টবারের মতন বলে যাচ্ছি, 60 যদি দিতে পারিস তো দে, নালি জেলের ভিতরে পচে পচে মর। এদের সাথে বার্গেনিং করে কোনো লাভ নেই, তুমি আর কি ওই ফাইলগুলো তৈরি করো, বুঝেছো? কালকে এদের সেন্টার জেলে পাঠিয়ে দেওয়া হবে। তখন বুঝবে কত ধানে কত চাল। বলছি স্যার 10টা মিনিট সময় দেন, তারপরে বলছি। এই তো বাবা তুমি একটা কাজের কথা বলিছো। আমাদের কাছে বেশি সময় নেই, তাড়াতাড়ি বল, নালে কিন্তু কেস অন্য হাতে চলে যাবে, তখন আমরা কিচ্ছু করতে পারবো না। আরে 10টা মিনিট সময় চাইছি, চলো। চলেন। তুমি 10 মিনিট চাইলে কেন? আরে ভাই বলছিলাম কি, আমার ব্যাংকে গ্রামে 60 লাখ টাকা আছে, সেই টাকাটা দিয়ে দিলি হয়। কি বলছো? ওই লটারির টাকা তো তোমার সম্বল, ওই টাকা দিয়ে দেবা? তো ভাই টাকা দিয়ে কি হবে, আগে বন্ধুত্ব বাঁচুক তারপরে টাকা। বলছি পাদু ভাই পরে ডাকলে কেমন হতো? ওরা ডাকলে পারে কিছু না কিছু একটা সলিউশন বের করতো। ওরে ঢ্যাবনা, ওর নাম মোটেও নিবি না। ওর নামে যদি একবার কেস পড়ে যায়, লাল কালির দাগ পড়ে, তাহলে কিন্তু আর চাকরি পাবে না, বুঝেছিস? সেই কথা ভাবি তোর আমি আনিনি। আমার কত ফোর্স করছিল যে আমার নিয়ে চলো নিয়ে চলো। শোন টাকা যায় যাক, কিন্তু পাদুর যেন ক্যারেক্টারে কোনো দাগ না পড়ে। তাহলে কি করবা? বলছি ভাই ওই ফাও টাকা চলে যাক না তো, ওতে আমার দরকার নেই। আর ওর প্রতি আমার কোনো আশা ভরসা কিচ্ছু নেই। ওই টাকার জন্যই যত কিছু চলে যাক, তো ওই টাকা চলে যাক, কোনো দরকার নেই। এখন থেকে কষ্ট করে সংসার চালাবো। তাই বলে অতগুলো টাকা দিয়ে দেবা? কি করবো? এই 5 জনে যদি আমাদের এই জেলের ভিতরে ঢোকাই দেয়, তারপরে পাদু বাইরে একা একা কি করবে? ওতে টেনশনে পড়াশোনাই করতে পারবে না, চাকরি পাওয়া তো দূরের কথা। আরে যে নেটা বাঁধিছে, অনেক বড় নেটা বাঁধিছে। তাও আমাদেরই ভুল, বিজয়ের যদি ব্যবসা না শিখতাম তাহলে আজকে আমাদের এই দিন দেখতেই হতো না।
বললি হবে না, সব কপালের ফেড়া গো, কপালের ফেড়া। তার জন্য বলছি টাকা পয়সা দিয়ে মিটমাট করো, আর ভালোভাবে একটা চার দোকান দিই, আর সবাই একটু টুকটাক কাজ করলে পারে আমাদের খাওয়া নাওয়া চলে যাবে। আর কষ্ট করে পাদুরি মানুষ করাতে পারলি তাইতে জীবন ধন্য হয়ে যাবে। তারপরে কয়েকদিন পরে তো ঢ্যাবনারও ছেলে মেয়ে হবে। তারপরে আরে ভাই ভাই তুমি আমার পিছনে লাগো কেন? বিয়ে করতে পারলাম না এখন ছেলে মেয়ে বলা যায় ভাই? না পট করে জেটু হয়ে গেলাম। আরে যে কথা চলতেছে সেই কথা চালাও, তুমি আবার কোথাতে কোন কথায় নিয়ে যাচ্ছ? ওই তাহলে ওই করলেই হবে, আমি গ্রামের টাকাগুলো উঠে এনে দিয়ে দিলে ঝামেলা মিটে যাক। সত্যি হাগুদা, তোমাদের দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাদের জন্য তুমি এতগুলো টাকা দিয়ে দেবা? হ্যাঁ, টাকা দিয়ে কি হবে? আজকে আছি কালকে নাই, মরে গেলি চিত হয়ে গেলি টাকা কি স্বর্গে নিয়ে যাবে নাকি? দিয়ে দেবা? হ্যাঁ ভাই দিয়ে দেবো। দারোগা বাবু, ও দারোগা বাবু, এসে মিটিং হয়ে গেছে। বলছি কি স্যার একটু কমালে হতো না? শোন, যতজন লোক আছে এতে কম আর করা যাচ্ছে না। যদি পারিস তো দে, না পারিস 10 বছর জেল খাট। আর তোদের বাড়িতে যদি আর কেউ থাকে বল, তাদেরও নিয়ে আসি। জেলের ভিতরে বসে তোরা একটা ফ্যামিলি বানা। বলছি স্যার গরিব মানুষের উপর একটু দয়া করো। অনেক দয়া করেছি, 1 কোটি থেকে 60 আইসি, আর আসতে পারতেছি না। চেষ্টা করে ওর আসার জায়গা নেই। দেখো আধা ঘন্টা সময় আছে, এর ভিতরে যা বলবো বলো, নয়তো এই কোর্টে কিন্তু কেস উঠে যাবে। ঠিক আছে দারোগা বাবু। যাও টপ করে পয়সাটা নিয়ে আসো। বলছি কি আজকে তো আর আনা হবে না, কাল পরশু। দেখো এখন তোমরা যত লেট করবা তত লেট, জেলের ভিতরে থাকবা, একটা বদনাম ব্যাপার। দেখো এখন কি করবা। বলছি স্যার গ্রামের ব্যাংকে টাকা আছে, টাকাটা তুলে আনতে হবে তো? ঠিক আছে, একদিন সময় দিলাম, কিন্তু তুমি একা যাবা, আর কেউ যেতে পারবে না। স্যার আমরা দুজন তো কেবল আইছি, আমাদের তো আগে তো ধরেন নাই। ওইসব বলি তো কাজ হবে না। দাবার গুটি সব যদি ছেড়ে দিই, তারপরে তো চেকমেট আমি হয়ে যাব। ঠিক আছে স্যার, আমি একাই যাব। অতগুলো টাকা তুমি একা আনতে পারবা? আনতে আমায় হবেই। বলছি স্যার চেক দিলি হয় না? চেকটা দেবা কার নামে শুনি? কেন স্যার আপনাদের নামে? শালা পাগলা খাবা পাইছো নাকি? হ্যাঁ, পরে আমাদের ফাঁসানোর তাল। ক্যাশে ছাড়া কোনো কথা হবে না। কোনো অনলাইন ট্রানজাকশন হবে না। ঠিক আছে স্যার, আমায় ছেড়ে দিন, আমি যাচ্ছি। যাও, যত তাড়াতাড়ি আসবা তত তাড়াতাড়ি তোমাদের এই বাড়ির লোকজন ভালো থাকবে। একদিনের উপরে যত লেট হবে, 1 ঘন্টা পর পর এদের উপরে লাঠি চার্জ হবে, মনে রেখো। না স্যার, আমি যে করে হোক টাকা নিয়ে আসবো, আপনি এদের কেউ কিচ্ছু করবেন না। ঠিক আছে, 60 লাখের ডিল হয়েছে, তোমার 30 আমার 30। আর শোনো বলে দিচ্ছি, তোমরা যদি এই তেলের ব্যবসা করতে চাও আমি তোমাদের সাহায্য করবো, কিন্তু ফর্মুলা বলতে হবে। ফর্মুলা না বললে ব্যবসা করতে পারবে না। না স্যার, আমরা ব্যবসা করবো না, এইসব আমাদের কোনো ব্যবসার দরকার নেই। আমরা এখন থেকে চা বিক্রি করবো। হ্যাঁ, চা বিক্রি করো, তাতে আমার কোনো অসুবিধা নেই। তুমি অন্য কিছু বিক্রি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু চুলকনি মালও বিক্রি করা যাবে না। আর স্যার যদি বাংলা বিক্রি করি? মান্থলি স্টেটমেন্ট মাসে মাসে দিতে হবে? আগে। বলছি স্যার এটা মাসে মাসে করা যেত না? মদ খায় ভারী জন মানুষ কি হবে? মাতাল হবে, পড়ে যাবে, মাথা ফাটবে, হাত ভাঙবে, তার থেকে বেশি কিছু তো না। কিন্তু তোমাদের ওষুধ লাগায় যদি মানুষ মারা যায়, এই যে প্রায় 100 জনের ক্ষয়ক্ষতি হয়েছে, সে দায়িত্ব কারা নেবে? সে রিস্ক কে নেবে? আমি নিয়ে মরবো? না না স্যার, আমরা এসব কিচ্ছু করবো না, আমরা সব ছেড়ে দেবো আজকের থেকেই। তাহলে লেট কিসের? পড়াত করে যাও। আচ্ছা স্যার, কাউরে কিচ্ছু করবেন না, আমি যাবো আর আসবো। ঠিক আছে, 24 ঘন্টা সময় তোমার হাতে। টাকা পয়সার দরকার নেই, যাই গ্রামে গিয়ে টাকাগুলো উঠাই নিয়ে আসি পাদুরি নিয়ে। বলছি 30-30। বলছি ফর্মুলাটা জানা গেলে টাকা পাওয়া যেত না? আরে ফর্মুলা দিয়ে আর কত টাকা পাবা? 2, 4, 5 লাখ, 50 লাখ, 60 লাখ পাচ্ছ, বুঝতে পারিস? সত্যি আপনার মাথায় বুদ্ধি আছে। ছেলে আমার LLB পড়ছে, টাকা পয়সা লাগবে না? আমার ছেলেটারও এলএলবি পড়াচ্ছি। তাহলে তো তোমার আর আমার ছেলে মিলে পুরো দেশ কাঁপাই দেবে। কাপাই দেবে মানে আর্থ কুয়ে কানাই দেবে। চলো চলো, ওখানে গিয়ে চা খাই। চলেন। দেখো কেউ এখান থেকে পালানোর ব্যবস্থা করবো না, আর পালাই যাবা কোথায়? তোমাদের নারী তো আমাদের হাতে। না স্যার, আমরা কোথাও যাচ্ছি না। বলছি স্যার একটু জল দেওয়া যাবে? এই তো এক্ষুনি বিসলেরি ওয়াটার পাঠাচ্ছি, দাঁড়াও। একটু ঠান্ডা দিন। হ্যাঁ, ফ্রিজিতে পুরো এনে পাঠাচ্ছি। তোমরা যে ডিল করিছো, তোমাদের ঠান্ডা জল না দিয়ে পারি? আর সবাই একটা কোল্ড ড্রিঙ্কসও দিবানি? না স্যার, তার কোনো দরকার নেই। ঠিক আছে, তোমাদের ইচ্ছে। 60 লাখ টাকা পালি, কালকেই একটা কিয়া কোম্পানির গাড়ি কিনে ফেলাবো। শালির সোনার একটা চেন দিতেই হবে। দেখছিস দেখছিস ঢাবনা কি অবস্থা হলো, টাকা পয়সা সব গেল। আর ব্যবসা করার দরকার নেই, যা করবো এখন ইমানদারিতে করবো, সব কাজ আর করা যাবে না। ফর্মুলা বললে 1 টাকাও লাগতো না। ফর্মুলা দিলি পারে ডিজে সরকার ওই ফর্মুলা দিয়ে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যেত, গরিব মানুষেরই সব চুষে খেয়ে নিত। একদম ঠিক বলিস, ওতে আমাদের যাই যাক, কিন্তু গরিব মানুষের যাতে লস না হয়। আর শালা বিজয়ের যদি আমি জয় না বের করেছি, তাহলে শালা আমার নাম ঢ্যাবনা না। আমি ওর একবার সামনে পাই, ওরে এমন কেলাবো না, ওর বাপের নাম ভুলে যাবে। আর ও বাড়িতে থাকবো না, বাড়ি কিনা হয়ে গেছে, ওখানে যাই কষ্টকর্ম করে সংসার করবো। বলছি ভাই, ভাবিছিলাম তোর জন্য একটা রুম বানাবো, টাকা পয়সা যা আছে। তো এই যে অবস্থা, এখন তো রুম টুমার বানানো যাবে না। রুম টুমির দরকার নেই, এমনিতেই আমসত্ব বেড়ে যাচ্ছে, আবার রুম তো নতুন বিয়ে হয়েছে তো ভাই, একটু রুম নালি হয়। পুলিশ স্টেশনে এসে আর কি মেরেই যাচ্ছে তখন থেকে। কি আর করবো ভাই, সময় তো কাটতেছে না। খালি গান ধরো। কাটে না সময় যখন আর কিছুতে, বন্ধুর পিছনে দি বড় খুচা, সেই খুচা খেয়ে তত হয় মোচা। যা উড়ে যা, ফড়িংয়ের মতো উড়ে যা। বলছি সে জল আনবে, বলছে সে জলটা আনে না যে। ও সেই আশাই ঘুম কামাই কর, দ্বিতীয় পারে এত টাকা দিচ্ছি কে জানে। বলছি ভাই, হ্যাঁ এই পুলিশ ভাইরে বলতো একটু খাবার টাবার দেওয়ার কথা। তোমাদের জন্য বলছি, আমি খাবো না। কেন শ্বশুর বাড়িতে গেলে আইসিস? সে 3-4 পদে আর বলে না, তোরই তো কায়দা। বলে না আসার সময় সে বউর কি কান্না, আমার একা তো ছাড়বেই না। অনেক কপাল করে একটা বউ পাইছিস। তা ঠিক বলিস, কখন ছাড়ে এখন কে জানে। হাগুদা গ্রামে যাবে, টাকা আনবে, তারপরে এখানে বসে আড্ডা মারতে থাকি। তুই দাঁড়াইছিস কেন? বস। বলছি একটু তাস দিতেন কি? বসে তাস খেলতাম। হাঁকতে যাওয়ার মতন বসলি কেন? আরে হাগার কথা বলতে মনে পড়েছে, বলছি কি আমার শ্বশুর বাড়ি গিয়ে তোমরা কি ওই নদীর পাড়ে হাগিছিলে নাকি? হ্যাঁ।
ওই হাগা নিয়ে কত কেস হয়েছে জানো, কত সালিশি হচ্ছে জানো তা? মানে এই ঘাটের জল সবাই খায়, আর সেখানে তোমার গরম গরম জিলেবি মেরে দিয়েছো, ওর জন্য গ্রামের লোকজন সব পাগল হয়ে গেছে। কিরা হাগু করেছে ধরতে পারলি তারে চেঙ্গা দেবে। কি বলছিস? আরে বলে না, সেদিন রাত্রে আমার হাগা আইছে, হাগি এখন বালি চাপা দিয়েছি, সেগুলা ওরা মোটামুটি টের পেয়ে গেছে কিটা হাগি হাগি বালি চাপা দিচ্ছে। ভাগ্য ভালো আমার উপর সন্দেহ করেনি। এই মরিছে, তোর শ্বশুর বাড়ি তো কোনদিন যাওয়া যাবে না। আমি টেনশনে পড়ে গেছি, আর বউটা যা ভালো ভালো রান্ধে খাওয়াই, আর দিনের বেলা হাগা আসে, এখন কোথায় যাবো আমি তো বুঝতে পারতেছি না। বলছি ওই প্লাস্টিকের ভিতরে হাগিয়ে চালিয়ে ফেলাতে পারতি। 2 দিন তো সেই কেসই করেছি, ও কল করলে ধরার কোনো উপায় নাই। আর বলিয়ে না, ওতেও জ্বালা আছে। সেজির কাগজ কুকুর মুখে নিয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো গ্রাম ভরে। সে মানে বিরাট একটা বিদেশি ব্যাপার। তোর মরণ কাছাই আইছে, বুঝতে পারছিস, শ্বশুর বাড়ি থাকিস না, বউটাও নিয়ে চলে আয়। তাই ভাবিছি কেসটা মিটে গেলে এখন নিয়ে আসতেই হবে। নিয়ে আয়, আমরা আলু সিদ্ধ খেয়ে খেয়ে আর পারতেছি না। ঠিক বলিস কাকা, আমার তো বিরাট গ্যাস হচ্ছে এই আলু সিদ্ধ খেয়ে খেয়ে। টেনশন করিস না, আর কয়দিনের ব্যাপার। বলছি এখন একদিন সময় কি করে কাটাবো, মশা মারতে থাকো, সময় কাটিয়ে যাবে। হাগুদা কখন আসবে কে জানে। ভাগ্য ভালো হাগুদার সব কথা মনে পড়ে গেছে, গ্রামে টাকা আছে সে কথাও মনে পড়ে গেছে। ভগবান যা করে খাপে খাপ মিলাই করে। ঠিক বলিস, এখন যদি হাগুদা সাহায্য না করতো আমরা তো পথে বসে যেতাম, মানে 10 বছরের জেল হতো। পাদুয়ে কেস সলভ করতে পারতো, কিন্তু এরা যা উঠে পড়ে লাগিছে, পাদুর নামে কোনো মতে একটা কেস হয়ে গেলে চাকরি পাবে না। ঠিক বলিস, পাদু যা পড়াশোনা করতেছে, আর যদি এরকম একটা জিনিস আবিষ্কার করে, আর ওর যদি আমেরিকাতে ডাক পড়ে, যে টাকা দিচ্ছি আমরা, এ তো 8 দিনই বের করে দেবে। 8 দিনই না, সিগনেচার করার সাথে সাথে কয়েক কোটি টাকা দিয়ে দেবে। তাহলে আবার টেনশন কি, মনে করতে হবে এটা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছি। ঠিক বলেছিস। ও দাদা বাবু, কারোর দিয়ে পাঠাও, জল তৃষ্ণা পাইছে। পাঠাচ্ছি। ওখানে বসে কি করে তার কে জানে, জল দেবে তো এখন কেউ দিতে আসে না। তাড়াতাড়ি পাঠান, টাকা নেবেন না, এত তো একটু ঠান্ডা জল খাওয়াবেন না। ওরে বাপধন পাঠাচ্ছি। ভালো জল পাঠায়েন, ওরে হাঁকতে যাওয়া জল দিয়ে না জানো। এই শালা কারা এরা? চলে আইসি অর্ধেক রাস্তা, আর একটুখানি গেলি পারেই ওই হাগুদার জায়গায় চলে যাবানি। তারপরে মালগুলোর দিবানি ভালো করে টাইট। শালা হ্যাঁ আমাদের উপর কেস করা, আর আজকে 1টা না 2টো না 3টে না 4-4টে কমেন্ট নিছি, ধার কমেন্ট। না নিয়েও পারিনি, যা যা কমেন্ট করিছে পুরানো কান দিয়ে গেছে। কালকের প্রশ্ন ছিল ফুটোটাকে জেলে নিছে কিসের জন্য। তো প্রদীপ দেবনাথ ভাই কমেন্ট করেছে লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি করার জন্য ফুটো কাকাকে ধরে নিয়ে গেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওগুলো মন দিয়ে দেখার জন্য। যারা মন দিয়ে দেখে না তারা এই প্রশ্নের উত্তর কোনোদিন দিতে পারবে না। তাই প্রদীপ ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার কোটি কোটি নমস্কার। প্রদীপ ভাই একা না, অনেকেই দেখে মন দিয়ে। পরের কমেন্ট গুলো একটু অন্যরকম, তাও নীতিবাধ্য। ইরফান অফিসিয়াল ভাই কমেন্ট করেছে ভাত খেতে দেখতে হয়, হাগা না পেলে দেখতে হয়, ঘুম না হলেও দেখতে হয়। জানি না কি আছে এই ফুটো হাগুর ভিডিওতে। আমার বউ সে ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু তোমাদের ভিডিও না দেখে থাকতে পারে না। বৌদিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ এত আগ্রহ করে আমাদের ভিডিও দেখার জন্য। আর ভাই তুমি কমেন্ট করেছো, তুমি সামনে থাকলে তোমার পা ছুঁয়ে একটা নমস্কার করতাম। তুমি যে কমেন্ট করেছো না, আমার পরাণ কান দিয়ে গেছে। দেখো আমি ভুট্টা খেতে বসে আছি হাগবো বলে, কিন্তু হাগা থুয়ে তোমার কমেন্ট পড়তেছি, তাহলে বুঝতে পারিছো তুমি আমার মনে কতখানি জায়গা দখল করিছো। পরে আরেকটা কমেন্ট পড়তেছি, দেখো মিজানুর ভাই কমেন্ট করেছে নারকেল বেগমকে বাস না দিলে কসম করছি ভিডিও আর দেখবো না। ঢেবনির কান্না খুব ভালো ছিল। চাতক পাখির মতন চেয়ে থাকি কখন আমার কমেন্ট পড়বে, কিন্তু আমার কমেন্ট দেখায় না। এই তো ভাই আজকে দেখাই দিছি, টেনশন করে না। বাসেদ খান ভাই কমেন্ট করেছে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, সেই সব ফানির টিমকে ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু ভাই, অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এত সুন্দর কমেন্ট করো না, পর আমি কান্দে যাই, ভাবি সবার কমেন্ট পড়বো, কিন্তু এই কমেন্ট পড়তে পড়তে ভিডিও তো 10 মিনিট হয়ে যাবে, তখন লোকে আবার গালাগালি করবে। এর জন্য একটা দুটো কমেন্ট নিতে হয়, কিন্তু আজকে এমন 4টে কমেন্ট আইছে না, নিয়ে আর পারলাম না। দাঁড়াও হাগা আসিয়ে গেছে, বুঝতে পারিস, তোমরা লাইনে থাকো, একটু হেগে নি। ওরে ধুত্তুড়ি, আজকের প্রশ্ন তো বললামই না। আজকের প্রশ্ন হচ্ছে ওদের জেলের থেকে ছাড়াতে কত টাকা লাগবে। এরকম ভালো ভালো কমেন্ট করো, দেখো কালকে তোমার নাম অবশ্যই আসবে। একটু মাথায় একটু জোর লাগাও বন্ধুরা। আমি তো নিতে চাই সবার কমেন্ট, কিন্তু এত লোকের কমেন্ট নেওয়া তো যায় না। তাই তোমরা একটু ভালো কমেন্ট করো, তোমাদের নাম অবশ্যই আসবে। হয়েছে আর বলতে পারতেছি না, বিশাল প্রেশার। কালকে শ্রাদ্ধ বাড়ি কি যেন খাইছি, কাঁঠালের তরকারি।